আসসালামু আলাইকুম। আজ ৩০ জুন ২০২৫ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। পিআর সিস্টেম নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ বাড়ছে অন্য দলগুলোর। চীন পাকিস্তানের সঙ্গে নতুন জোটে বাংলাদেশ, চলছে নানা সমীকরণ। সবাইকে অবাক করে শহীদ হওয়া খামেনির উপদেষ্টা হাজির হলেন প্রকাশ্যে। এবার বিস্তারিত। নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রেক্ষাপটে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক প্রতিনিধি নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। এই তালিকায় রয়েছে এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, কমিউনিস্ট পার্টি সহ আরও অনেক দল। তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই প্রস্তাবের বিরোধিতা করছে। এ নিয়ে বিএনপির সঙ্গে অন্যান্য দলেরও দূরত্ব তৈরি হচ্ছে। দুদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে গণ অভ্যুত্থানের পক্ষের অধিকাংশ রাজনৈতিক দলকে দাওয়াত দেয়া হলেও বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ হিসেবে বলা হয়েছে, যেহেতু বিএনপি পিআর পদ্ধতি চায় না, সুতরাং তাদেরকে দাওয়াত দেয়া হয়নি। বর্তমানে বাংলাদেশে প্রচলিত নির্বাচন ব্যবস্থা হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এফপিটিপি। এই পদ্ধতিতে প্রতিটি আসনে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী বিজয়ী হন। উদাহরণস্বরূপ, যদি একটি আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোট ভাগ হয় ৩ জন প্রার্থীর ২০% করে এবং একজন প্রার্থী ৩০% হারে, তবে মাত্র ৩০% ভোট পেয়ে চতুর্থ প্রার্থী বিজয়ী হন। বাকি ৭০% ভোট কার্যত অনুপযোগী হয়ে যায়। এতে করে একক দল খুব কম ভোট পেয়েও সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে। অন্যদিকে পিআর পদ্ধতিতে প্রতিটি দল নির্বাচনের আগে একটি প্রার্থী তালিকা প্রকাশ করে। সারা দেশে দলটির মোট ভোটের অনুপাতে তারা সংসদে আসন পায়। যেমন, একটি দল যদি ৩০% ভোট পায়, তাহলে ৩০০ আসনের সংসদে তারা পাবে ৯০টি আসন। ফলে সংসদে ভোটের প্রতিফলন অধিক ন্যায্য হয় এবং ছোট দলগুলো প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। বিএনপি এখন পর্যন্ত দলীয়ভাবে পিআর পদ্ধতির বিরোধিতার বিস্তারিত ব্যাখ্যা না দিলেও দলের কয়েকজন শীর্ষ নেতা ব্যক্তিগতভাবে মতামত প্রকাশ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি বাস্তবসম্মত নয়। এটি অত্যন্ত জটিল এবং দেশের বাস্তবতায় এর কোনো ইতিহাসও নেই। তিনি আরও যুক্তি দেন, এই পদ্ধতিতে ভোটাররা জানতেই পারবেন না কে হচ্ছেন তাদের সংসদ সদস্য। ফলে এলাকার প্রতিনিধি হিসেবে এমপিদের কাছে দায়বদ্ধতার বিষয়টি হারিয়ে যাবে। পাশাপাশি তিনি সন্দেহ প্রকাশ করেন, কিছু দল হয়তো নির্বাচন বিলম্বিত করতেই এই পদ্ধতির পক্ষে সাফাই গাইছে। এখনো পর্যন্ত ঐকমত্য কমিশনের আলোচনায় পিআর পদ্ধতি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তবে আলোচনার টেবিলে এই ইস্যু এলে দলীয় অবস্থান থেকে বিএনপি মতামত দেবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। বিশ্বের ৯১টি দেশে বর্তমানে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু রয়েছে। দক্ষিণ এশিয়ার কিছু দেশসহ ইউরোপ ও অন্যান্য উন্নত দেশে এই পদ্ধতি জনপ্রিয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কার্যকর হবে কিনা তা নিয়ে মতবিরোধ তীব্র। বিএনপি যেখানে এর বাস্তবতা নিয়ে সন্দিহান, সেখানে ছোট ও মাঝারি দলগুলো সংসদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই ব্যবস্থাকে সময়োপযোগী বলেই মনে করছে। বিএনপির সঙ্গে সুসম্পর্ক থাকা বাংলাদেশ খেলাফত মজলিস আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। দলের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সম্পর্কও রয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী মূল্যবোধ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও রয়েছে। পিআর সিস্টেম সম্পর্কে খেলাফত মজলিসের অবস্থান তুলে ধরে মাওলানা মামুনুল হক বলেন, আমরা আংশিক পিআর সিস্টেম চাই। বর্তমান ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে না। তাই ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নির্বাচনে আংশিক পিআর সিস্টেম নিম্নকক্ষে ও পূর্ণ পিআর সিস্টেম উচ্চকক্ষে চালু করা প্রয়োজন। মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী রেজিমের প্রধান শেখ হাসিনা আমাদের সংগঠন ও নেতৃত্বকে সরাসরি টার্গেট করেছিলেন। তিনি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, রাজপথে গড়ে ওঠা ঐতিহাসিক ঐক্যকে নস্যাৎ করা যাবে না। বর্তমানে যে রাজনৈতিক সমন্বয়ের ধারা চলছে
যেখানে কেউ কাউকে উৎখাত করছে না, দমন করছে না, এটা যেন বজায় থাকে। মামুনুল হক বিএনপিকে ইঙ্গিত করে বলেন, কেউ যদি আওয়ামী লীগের ঐতিহ্যে ফিরে গিয়ে দমন উৎখাতের রাজনীতি করে তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় ঐক্যের ডাক দেবে এবং সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী পদক্ষেপ গ্রহণ করবে। প্রয়োজনে ৩০০ আসনেই রিকশা প্রতীকে নির্বাচন করবে। আবার যদি বৃহত্তর জোট বা নির্বাচনী সমঝোতার মাধ্যমে ইসলাম ও দেশের স্বার্থ অধিকতর রক্ষা হয়, সেদিকেও দল পদক্ষেপ নিতে প্রস্তুত। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদ এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও সহ একাধিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং দেশকে ভারতের করজ রাজ্যে রূপান্তর করে কার্যত ভারতের মুখ্যমন্ত্রীর মতো ভূমিকা পালন করেছেন। আর দিল্লি সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আশ্রয় দিয়ে সেটি স্পষ্ট করেছে। তিনি সীমান্তে হত্যাকাণ্ড, ভূমি দখল, পানির হিস্যা বঞ্চনা, পুশিন এবং বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ সহ ভারতীয় আগ্রাসন রুখতে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই অভ্যুত্থান, পিলখানা শাপলা, মোদি বিরোধী আন্দোলন এবং লগি বৈঠা ঘটনার দায়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার দাবি করেন। ডক্টর ইউনূসের জায়গায় অন্য কেউ সরকার প্রধান হলে ৩ মাসও টিকতে পারত না বলে মন্তব্য করেছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরশেদ। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূসকে লক্ষ্য করে তিনি আরও বলেন, ক্ষমতায় অন্য কেউ থাকলে মানবাধিকার লঙ্ঘন হলে সেটা জাতিসংঘ পর্যন্ত আলোচনা হতো, কিন্তু এখন সেটা হয় না। কেন হয় না? কারণ একটা সুযোগ আমরা পাচ্ছি, একজন বিশেষ লোক যার সঙ্গে আন্তর্জাতিক মহলের ভালো সম্পর্ক আছে। আঞ্চলিক সংহতি ও বাণিজ্যিক সংযুক্তির লক্ষ্য নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার বিকল্প একটি নতুন আঞ্চলিক জোট গঠনের বিষয়ে চীন ও পাকিস্তান যৌথভাবে কাজ করছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, উভয় দেশ মনে করছে দক্ষিণ এশিয়ায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে বর্তমান প্রেক্ষাপট নতুন একটি সংগঠন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই জোট গঠনের সঙ্গে বাংলাদেশও যুক্ত আছে। মূলত এই উদ্যোগেরই অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। জুনের ১৯ তারিখের এই বৈঠকে ৩ দেশের উচ্চ পর্যায়ের কূটনীতিকরা অংশ নেন। এটি এই ৩ দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রথম বৈঠক, যা ভারতের নজরে আসে এবং কিছু উদ্বেগও তৈরি করে। জোট গঠনের উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অস্তিত্বহীন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পাকিস্তান ভারতের বৈরী সম্পর্কের কারণে সার্ক তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। সার্ক সর্বশেষ শীর্ষ সম্মেলন আয়োজন করে প্রায় ১ দশক আগে। ২০১৬ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারত তাতে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় বাংলাদেশ, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারাও ভারতের সঙ্গে সুর মিলিয়ে সম্মেলনে অনুপস্থিত ছিল। পরবর্তীকালে সার্ককে কার্যকর করার কোনো দৃশ্যমান পদক্ষেপ আর নেওয়া হয়নি। এমনকি সম্প্রতি ভারতের পক্ষ থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য নির্ধারিত সার্ক ভিসা সুবিধাও প্রত্যাহার করা হয়েছে, যা এই জোটের ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি করেছে। এই পরিস্থিতিতে চীন ও পাকিস্তান একযোগে একটি নতুন আঞ্চলিক প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে কয়েক মাস ধরেই আলোচনা করে আসছিল। তাদের লক্ষ্য সমমনা দেশগুলোকে নিয়ে একটি কার্যকর জোট গঠন করা, যা আঞ্চলিক বাণিজ্য, সংযুক্তি এবং সহযোগিতা বাড়াবে। ৩ দেশের কুনমিং বৈঠকে এমনই একটি ফোরাম গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়, যেখানে ভবিষ্যতে সার্কভুক্ত অন্য দেশগুলোকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে ভারতের ভিন্নমুখী কৌশলগত অবস্থানের কারণে দেশটি এতে যোগ দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান সহ বেশ কয়েকটি দেশ এই নতুন উদ্যোগে যোগ দিতে পারে বলে মনে করা হচ্ছে। পর্যবেক্ষকরা মনে করেন, ভারত সাম্প্রতিক সময়ে সাংহাই সহযোগিতা সংস্থার দিকেও খুব আগ্রহ দেখাচ্ছে না। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বশেষ 2টি এসসিও সম্মেলনে অংশ নেননি। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান সহ মধ্য এশিয়ার কয়েকটি দেশ
এসসিওতে রয়েছে। এছাড়া অনেকেই এই জোটকে পশ্চিমা বিশ্বের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। তবে ভারতের নীতিগত পার্থক্য ও পশ্চিম ঘেঁষা অবস্থান এসসিওর লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেই অনেকের মত। এবার ইরান প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা ও দেশটির গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিত্ব আলী শামখানি সম্প্রতি ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফিরেছে। শনিবার তিনি হামলার পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হন এবং একাধিক ইরানি সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীর গণজানাজায় অনুষ্ঠানে অংশ নেন। এই মাসের শুরুতে ইসরায়েলের এক বিমান হামলায় রাজধানীর তেহরানে শামখানির ব্যক্তিগত বাসভবন বিধ্বস্ত হয়। হামলার পর প্রাথমিকভাবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরে জানা যায় তিনি জীবিত আছেন। গত সপ্তাহে শামখানি নিজেই তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, বেঁচে থাকা আমার ভাগ্য। শনিবার ইরানি গণমাধ্যমকে শামখানির ধ্বংসপ্রাপ্ত বাড়ির ফুটেজ প্রচারিত হয়। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, হামলার সময় তিনি 3 ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। এখন তিনি অভ্যন্তরীণ আঘাত থেকে সেরে উঠছেন। শ্বাস প্রশ্বাসের যন্ত্র ব্যবহার করে কথা বলার সময় শামখানি জানান, আমার বুক ভেঙে গিয়েছিল। আমি ধ্বংসস্তূপের নিচে থাকাকালীন সকালের নামাজ পড়েছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম এটা ভূমিকম্প, কিন্তু পরে কোনো গাড়ির শব্দ শুনে বুঝতে পারি এটা ভূমিকম্প নয়। তাকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে সে বিষয়ে সরাসরি মন্তব্য না করে শামখানি বলেন, ইসরায়েল জানে কেন তারা আমাকে আক্রমণ করেছে এবং আমিও জানি, কিন্তু আমি বলতে পারছি না। আলী শামখানি ইরানি নৌবাহিনীর সাবেক কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব। তিনি ইরানি সামরিক বাহিনীর সেন্টার ফর স্ট্র্যাটেজির নেতৃত্বেও দিয়েছেন এবং তাকে একসময় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবেও বিবেচনা করা হয়েছিল। এই ঘটনার মাধ্যমে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এক নতুন মাত্রা পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম হয়েছে। ইরানি কর্মকর্তাদের কথোপকথন থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে। রোববার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। এর আগে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে সম্প্রতি হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মধ্যে অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা হয়। হামলার পরপরই মার্কিন গোয়েন্দারা তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছিলেন, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি। এ হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে, যদিও গোয়েন্দাদের এমন দাবি অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসন। প্রভাবশালী এই মার্কিন সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যতটা ক্ষতি হবে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে তার অনেক কম হয়েছে। এমন ইঙ্গিত মিলেছে ইরানি শীর্ষ কর্মকর্তাদের কথোপকথন থেকে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিগন্যাল ইন্টেলিজেন্স ইরানি শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কথোপকথন ধরে ফেলেছে। এসব আলাপে দেখা গেছে ইরানি কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন কেন ট্রাম্পের নির্দেশে চালানো হামলাগুলো প্রত্যাশিত মাত্রার ধ্বংস সাধন করতে পারল না। তবে এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে সতর্ক করে বলেছেন, শুধু একটি ফোনালাপ বা একক সূত্র থেকেই পুরো গোয়েন্দা মূল্যায়ন করা যায় না। তার ভাষায়, একটা ফোন কল মানেই সম্পূর্ণ চিত্র নয়। প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, ওই হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলায় গুরুতর ক্ষতি হয়েছে ঠিকই, তবে গুরুত্বপূর্ণ অনেক উপাদান আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে দীর্ঘমেয়াদী ক্ষতি সীমিত হয়েছে। তবে ট্রাম্প এই দাবিকে নাকচ করে দিয়ে বলেন, ওরা কিছুই সরায়নি, ওরা ভাবেইনি আমরা এত কিছু করে ফেলব। মার্কিন সংবাদ মাধ্যম CNN ও নিউ ইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, ইরানের হামলার পর প্রাথমিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কিছু মাসের জন্য পিছিয়ে দিয়েছে মাত্র, দীর্ঘমেয়াদী নয়। কিন্তু হোয়াইট হাউস এই মূল্যায়নকে মানতে নারাজ। CIA এর পরিচালক জন র্যাডক্লিফও বলেছেন, নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী এই হামলায় এমন গভীর ক্ষতি হয়েছে যেটা পুনর্গঠনে ইরানের কয়েক বছর লাগবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অবচেতন মনে বা
মন যখন বিক্ষুব্ধ থাকে এরকম সময়ে অথবা হতাশ হয়ে নিজের উপর কখনোই অভিশাপ দেবেন না। ধরুন আপনি আজকে হতাশ হয়ে বললেন কালকে আমার মরে যাওয়া উচিত, অথবা বললেন যে আমি কেন ধ্বংস হচ্ছি না। এই কথাটি, এই শব্দটি সঙ্গে সঙ্গে কবুলও হয়ে যেতে পারে, কারণ পৃথিবীতে প্রতিনিয়ত অনেক শব্দ, অনেক মোনাজাতের ভাষা উচ্চারিত হচ্ছে। এই মোনাজাতগুলো কখনো কখনো তাৎক্ষণিকভাবে কবুল হয়ে যায়, আবার কখনো জমা থাকে নির্দিষ্ট সময়ে বাস্তবায়নের জন্য। সুতরাং সর্বশক্তিমানের ওপর আগ্রহ হারিয়ে ফেলে বা নাখোশ হয়ে যদি এই ধরনের মোনাজাত করেন তাহলে নিজেকেই ক্ষতি করবেন বলে মনে রাখবেন, কারণ কখন আপনার মোনাজাতটি কবুল হয়ে যাবে তা আপনিও বুঝতে পারবেন না। সত্যি পরের দিন আপনি মৃত্যুবরণ করে ফেললেন অথবা বড় কোনো ক্ষতির মধ্যে পড়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেন। সুতরাং সাবধান হন শব্দ চয়নে, সাবধান হন মনের আকাঙ্ক্ষা প্রকাশে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে তবে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর। একই সঙ্গে মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন দাবিও নাকচ করেছেন ট্রাম্প। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি তারা অর্থাৎ ইরান শান্তিপূর্ণভাবে থাকে, আমাদের সঙ্গে যুক্ত হয়, আর কোনো ক্ষতি না করে, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। তিনি আরও বলেন, লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। তবে এর আগে ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ বন্ধ করে দেন, কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি যুক্তরাষ্ট্র আবার হামলা চালায় তবে তারা মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করবে। রোববারের এই সাক্ষাৎকারে ট্রাম্প পুনরায় দাবি করেন, যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি, কারণ এটি ভারী ও বিপজ্জনক পদার্থ যা অল্প সময়ের মধ্যে সরানো সম্ভব নয়। তিনি বলেন, আমরা খুব একটা আগাম সতর্কবার্তা দেইনি, সুতরাং তারা কিছু সরিয়ে নিতে পারেনি। আসলে তারা ভাবতেও পারেনি আমরা এটা করে ফেলব। এদিকে আব্রাহাম চুক্তিতে আরও দেশ যোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে করা আব্রাহাম চুক্তিতে আরও কিছু দেশ যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে, যদিও তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলেননি। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।